প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। সঙ্গে আছে আমি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ কারণ ও প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদকে। তিনি একই সঙ্গে প্রো ভাইস চ্যান্সেলর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য। জি, আজকে আমরা যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলবো, শুরুতেই আমি জানতে চাই যে কতটুকু উচ্চ হলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি? ধন্যবাদ আপনাকে। এটা একটা আসলে আমাদের কাছে যখন পেশেন্ট আসে সবারই একই কোশ্চেন, যে কখন আমি বলবো, আমার বয়স বেশি হয়েছে আমি বলবো কিনা। এখন এই ক্ষেত্রে আসলে কিছুটা কনসেনসাস চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি যদি বলি আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশন বা এইচসি, আমেরিকান হাইপারটেনশন যেটা কার্ডিয়াক সোসাইটি, যেটা তারা যদি বলে যেটা, আবার একটা ইএসসি যেটা ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন, যেটা তাদের যে গাইডলাইন, আবার কেডিগো, বিভিন্ন এডিএ গাইডলাইন আছে। গাইডলাইনে কিছুটা এখন তারতম্য হয়। আমি যদি আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশনকে যদি বলি, তারা বলতে চাচ্ছে যে 120-80 পর্যন্ত হচ্ছে নর্মাল। আচ্ছা, 130-80 হয়ে গেলেই সেটা হচ্ছে এলিভেটেড, এবং 140-90 যেটা আমরা সবসময় বলে থাকি এটা হচ্ছে নর্মাল এই পর্যন্ত, তাকেই সেটা তারা বলছেন আমার 1 বলতে নিয়ে যাচ্ছেন, আপনি গ্রেড 1-এ নিয়ে যাচ্ছেন বা ক্লাস 1-এ নিয়ে যাচ্ছেন। যখন এটার উপরে উঠে যাচ্ছে তখনই তারা বলে ফেলছেন ক্লাস 2, মানে এটা একেবারে শেষ স্টেজ। আর যখন এটা প্রেশার যখন 180 বা 120-এর উপরে উঠে যায় তখন বলে এসিলেটেড হাইপারটেনশন। আমরা যদি ইএসসিকে যদি ধরি, তারা বলতে চাচ্ছে যে 120-80 বা 120-70 সেটা নিচে হচ্ছে আমার অপটিমাল। যদি আমি ধরে নিচ্ছি যে আমার নর্মাল ধরে নেবো, কখন 130-80 পর্যন্ত আমি ধরে নিচ্ছি নর্মাল, 140 আর যদি 90 পর্যন্ত ধরি তাহলে ধরে নিই আমি এলিভেটেড। তারপরে হচ্ছে 1, 2, 3 তারা 3টা গেড়ে ভাগ করে। আর সহজ ভাষায় যদি বলি রাউন্ড, আমি যদি বলি 160-এর নিচে, ওদিকে 100 নিচে, 180-র নিচে, আবার হচ্ছে যদি এভাবে যদি আমি ভাগটা করি 160-180, আবার 110-120-এর উপরে। এই যে গ্রেডটা, এটা হচ্ছে দুটা অ্যাসোসিয়েশনটা ভেরি করে। এখন হচ্ছে কি, আমাদের ডাক্তারদের জন্য আবার ইএসসি তারা 3টা টায়ার আবার সহজভাবে ভাগ করে দিয়েছে। তো কমনভাবে যেতে বলি, বিভিন্ন ডিজিজ টু ডিজিজ ভেরি করে। আমরা এটা বলতেই পারি, ইএসসি ধরি, এডিএ ধরি, যাই বলি না কেন, 140-90-এর উপরে ব্লাড প্রেশার উঠে গেলে তাকে ট্রিট করতেই হবে। টার্গেট মানে সহজ কথায় করতেই হবে। এবং টার্গেট কত হবে সেটা হচ্ছে গাইডলাইন টু গাইডলাইন ভেরি করে, অ্যাসোসিয়েটেড কন্ডিশন কোমরবিডিটি অনুযায়ী ভেরি করে, বা ট্রিটমেন্ট আপনাকে করতেই হবে। তার মানে হচ্ছে 140 এবং নিচের দিকেরটা যদি 90 এর বেশি হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা একটা চিকিৎসাযোগ্য একটা উচ্চ রক্তচাপ। জি, আচ্ছা, এবারে আসি যে উচ্চ রক্তচাপ কেন হয়, মানে এটার ঝুঁকির কারণগুলো কি বা কেন হয়? আচ্ছা, এই হাইপারটেনশনটাকে আমরা বলে থাকি, কিছুটা বলে থাকি, একটা হচ্ছে ইডিওপ্যাথিক বা এসেনশিয়াল হাইপারটেনশন, আর একটা হচ্ছে আপনার যে ধরে থাকি সেকেন্ডারি কজ। এসেনশিয়াল যে হাইপারটেনশন যেটা, সেটার ক্ষেত্রে কারণ অনেকগুলো কারণকে মনে করা হয়। কিছুটা হতে পারে জেনেটিক কারণ হতে পারে, সেটা হতে পারে আপনার কিছুটা সোশিও ডেমোগ্রাফিক। আমি যদি ধরি ঢাকায় আমরা বাস করি, আবার খুলনা অঞ্চলের লোকের একটু ব্লাড প্রেশার একটু দেখা যাচ্ছে যে বেশি, কারণ দিস ইজ ডিউ টু স্যালিনিটি অফ দ্য ওয়াটার। লবণ থাকছে, তাদের প্রেশার একটু বেশি থাকে। আপনি যদি ধরে নেন যে আবার যারা একটু টাইপ এ পার্সোনালিটি বা আমরা যারা স্ট্রেসফুল কন্ডিশন থাকি, তাদের আমাদের ব্লাড প্রেশার একটু বেশি থাকতেই পারে, এটাও একটা কারণ একটা। আমরা এখন কিন্তু সবাই কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা ওবেস হয়ে যাচ্ছি, ওবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আমাদের কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা ব্লাড প্রেশার পাচ্ছি। তার মানে এটা হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল, বিভিন্ন কারণে এই ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। আর একটা হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো কিন্তু হচ্ছে আপনার কম্বাইন্ড একটা ইফেক্ট একটা। আমি যদি ধরি একটা হচ্ছে সেকেন্ডারি কজ, সেক্ষেত্রে কিডনি ডিজিজের জন্য হতে পারে, কিছু এন্ডোক্রাইন রোগের জন্য হতে পারে, কিছু হার্টের কিছু কন্ডিশন আছে তার জন্য হতে পারে, কিছু ড্রাগের জন্য আমার হাইপারটেনশন হতে পারে। যেমন কিডনি যখন খারাপ হয়ে যায় তখন ব্লাড প্রেশারটা সাধারণত বাড়তে থাকে। সেটা সিকিডির জন্য হতে পারে, বা গ্লোমেরুলার যাই বলি না কেন, অথবা অ্যাডাল্ট অনসেট, মানে যেটা আছে এডিপি পিকেডি, যেটা হচ্ছে আপনার অ্যাডাল্ট, যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ যে আছে আপনার অটোজোমাল ডমিনেন্ট, সেটার জন্য হতে পারে। আবার যদি এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে বলি আমরা, কুশিংয়ে হতে পারে। আবার যদি মনে করে যে থাইরয়েড বেড়ে যাওয়া, কমে যাওয়া, হাইপার দুটাতে হতে পারে, অ্যাক্রোমেগালিস হতে পারে। তার মানে এই যে লট অফ কন্ডিশন যেগুলোতে আপনাদের ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার যদি রেনাল আর্টারি যদি চিকন হয়ে যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে। তার মানে এই যে কন্ডিশনগুলো, এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি কন্ডিশন। শুধু তাই নয়, প্রেগনেন্সিতে গিয়ে একটা পর্যায়ে গিয়েও কিন্তু একটা ব্লাড প্রেশার বাড়তে পারে, যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, যেটা একটা অংশ হতে পারে এক্লাম্পসিয়া, আমরা সবাই টার্মটার সাথে অবগত। এখানে বাচ্চাটা নষ্ট পর্যন্ত হয়ে যায়। তার মানে এই সবগুলো হচ্ছে সামগ্রিক কজ অফ আমরা হাইপারটেনশন আমরা ধরে নিতে পারি। তেমন নানা কারণে আসলে হতে পারে এটা। আচ্ছা, এবারে আসি যে একজন রোগী কিভাবে বুঝবেন যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে রোগীরা আমাদেরকে বলেন যে আমি তো কোনো সিমটম নেই, আপনি আমাকে কেন বলছেন ব্লাড প্রেশার।
ক্লাসিক্যালি যখন ব্লাড প্রেশারটা যখন বাড়ে এটাকে আমরা বলে থাকি একটা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। কারণ মেজরিটি পেশেন্ট জানেই না যে তার ব্লাড প্রেশার আছে, সারা বিশ্বে বুঝতেই পারে না, সারা বিশ্বেই বুঝতে পারে না। এবং এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। আপনি যদি দেখেন যদি ধরে নিই আমরা যে 30 বছর আগে যেটাতে ছিল আপনার 1990 দিকে যদি আমি ধরি, 30-35 বছর আগে ব্লাড প্রেশার ছিল মাত্র 650 মিলিয়ন। সেটা কিন্তু আমার যে 2024-এ যে পুল রিপোর্ট যেটা সেপ্টেম্বর 2025-এ বের হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 1.4 বিলিয়ন পিপল কিন্তু আক্রান্ত হচ্ছে ব্লাড প্রেশার, প্রায় 3 গুণ। হ্যাঁ, আপনার ডাবল হয়ে গেছে আপনার। তারপর ডাবল, এটা ভয়াবহ রকমের অবস্থা এটা। এবং মেজরিটি কিন্তু জানেই না যে তার ব্লাড প্রেশার। কখন সে জানে? যখন তার একটা কমপ্লিকেশন ডেভেলপ করে। হয়তো সেটা হতে পারে টার্গেট যখন, যেমন আমরা বলি একটা স্ট্রোক করে বসলেন, অথবা একটা হার্ট অ্যাটাক করলো, অথবা তার একটা আপনার কিডনি ড্যামেজ হয়ে গেল, অথবা যদি দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার রিলেটেড কোনো কমপ্লিকেশন হচ্ছে, অথবা সে চোখে দেখছেন না, তখন পরীক্ষা করতে গিয়ে দেখা গেলো তার ব্লাড প্রেশার হয়ে আছে অনেক দিন থেকে। অথবা আপনি রুটিন কোনো একটা অপারেশন অথবা রুটিন কোনো কাজে ডাক্তারের চেম্বারে যাচ্ছেন, ব্লাড প্রেশার মাপতে গিয়ে দেখা গেলো যে আপনার ব্লাড প্রেশারটা বেশি, অথবা আপনি রুটিন মাপলেন তাতেও ধরা পড়ে। কিন্তু সিমটম নিয়ে যখন আসে, যে এই যে আমরা যেটা বলে থাকি যে এই যে মাথা ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, কাঁধে ব্যথা হচ্ছে, বা এই যে ঘটনাগুলো, এটা আসলে মেজরিটি ক্ষেত্রেই আসলে থাকে না থাকার জন্য সেজন্য বলা হয়ে থাকে আফটার 40 যদি হয় আপনার ব্লাড প্রেশারটা আপনাকে স্ক্রিন করুন। আপনার স্ক্রিনিং একটা ম্যান্ডেটরি পার্ট। এই জন্য আমি সবসময় বলে থাকি আমাদের যে হেলথ সেন্টার যেখানে আছে, যেখানেই থাকুন না কেন, যে কোনো ডাক্তারের কাছেই যাক না কেন, ব্লাড প্রেশার মাপাটাকে গভর্নমেন্ট লেভেলে ম্যান্ডেটরি করে দেওয়া দরকার। আপনি যদি অন্ততপক্ষে আজকে মাপেন, আপনি তো বলতে পারেন যে হ্যাঁ আমি কিছুদিন সেভ আছি। মানে এত সালে আমি দেখেছি যে আমি জানি যে ব্লাড নরমাল ছিল, তার মানে তারপরের থেকে এটা হয়েছে, তারপর থেকে হয়েছে। এটা সারা বিশ্বে এই যে প্রবলেমটা কিন্তু এটা অ্যারেস্ট করছে কিন্তু এটা। তার মানে যখনই সে চিকিৎসকের কাছে যাবে, ব্লাড প্রেশার মেপেই তাকে বুঝতে হবে যে তার ব্লাড প্রেশার বেশি। মেজরিটি ক্ষেত্রে তাই। জি, তার মানে হচ্ছে যে কমপ্লিকেশন হওয়ার আগেই ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই। জি। তো একটা রোগী যদি ধরেন আপনার কাছে আসলো এবং আপনি দেখলেন যে তার আসলে রক্তচাপ বেড়ে গেছে, তখন আপনারা তাকে কিভাবে ইভালুয়েট করেন? আচ্ছা, কতগুলো হচ্ছে আমরা বলি স্ক্রিনিংয়ের মতো আমরা করে নিই। যেমন একটা হচ্ছে যে বয়সটা কি তার কম নাকি বয়সটা বেশি, নাম্বার 1। প্রথমে এই জিনিসটাকে আমরা অ্যাসেস করার চেষ্টা করি। উনি যখন আমার কাছে আসলেন, কোনো কি কমপ্লিকেশন নিয়ে আসলেন নাকি কোনো কমপ্লিকেশন নিয়ে আসলেন? যখন উনি আমার কাছে আসলেন, ব্লাড প্রেশার কি খুব বেশি মাত্রায় বেড়ে গেল নাকি অল্প মাত্রায় বেড়ে গেল? এই কতগুলো জিনিস দিয়ে আমরা একটু বোঝা যায়, ধারণা পাওয়া যায় ক্লিনিক্যালি, যেটা কি প্রাইমারি মানে এসেনশিয়াল, নাকি এটা সেকেন্ডারি হাইপারটেনশন একটা ধারণা পাওয়া যায়। সাথেই যে সেকেন্ডারি রোগীগুলোর কথা বললাম, তার কিছুটা গেট আপ বা কিছুটা ভিজিবল কিছু চেঞ্জ আমাদের চলে আসে। সেই রোগীগুলো যদি থাকে তখন আমরা করে থাকি। আমরা যখন হাইপারটেনশন রোগীগুলো দেখে থাকি, সাথে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করি। যেমন আমরা বললাম, আমরা যদি দেখে থাকি ব্লাড প্রেশার খুব বেশি, অনেক সময় গলায় কোনো বুড়ি পাওয়া যায় কিনা, হার্টে কোনো মারমার পাওয়া যায় কিনা, অথবা আমরা রেনাল আর্টারিতে কোনো সময় ছোটো বিশেষ করে যদি অল্প বয়সে হয়, কিডনি থেকে আমরা একটু অসকালটেট করে দেখি কোনো বুড়ি পাওয়া যায় কিনা। এগুলো যদি না পাওয়া যায়, আমরা ধরে নিই যে এটা হচ্ছে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন ধরে নিই। কিছু পরীক্ষা রুটিনলি করে নিতে হয়, যেমন কি একটা ব্লাড সুগার করাটা হচ্ছে ম্যান্ডেটরি। কারণ এগুলো হচ্ছে এখন কিন্তু একটা সময় বলা হতো হাইপারটেনশনকে আলাদা বলা হতো, ডায়াবেটিসকে কিন্তু আলাদা বলা হতো, মেটাবলিক ডিজিজকে কিন্তু আলাদা বলা হতো, কিডনি ডিজিজকে আলাদা বলা হতো। এখন কিন্তু 2025 থেকে এসে কিন্তু এটা কিন্তু এএসএ, যেটা বারবার বলছি, আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশন, তারা কিন্তু একটা কম্বাইন্ড একটা পুলের মধ্যে নিয়ে আসছে এবং এটাকে বলছেই তারা কার্ডিওভাস্কুলার কিডনি মেটাবলিক ডিজিজ বলছে তার একসাথে। তার মানে হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি সবগুলো একটা কোরিলেটেড। সেই জন্য রোগীগুলো যখনই আসবে, আপনাকে ব্লাড সুগার স্ক্রিনিং করতেই হবে, আপনাকে একটা লিপিড প্রোফাইল স্ক্রিনিং করতেই হবে, একটা ইসিজি আমরা করে নিই, একটা ইউরিন আমরা করে নিই। ইউরিনটা আমরা এই জন্য করে নিই, হাইপারটেনশন থাকলে ইউরিনে কমপ্লিকেশন ডেভেলপ করে কিডনিতে প্রবলেম থাকলে হাইপারটেনশন ডেভেলপ করে। সেই জন্য ইউরিন একটা ম্যান্ডেটরি। যদি ইউরিনের সাথে আরবিসি পাওয়া যায়, কাস্ট পাওয়া যায়, যেটা একটা রিফ্লেক্ট করে যে একটা কিডনি ডিজিজ আগে থেকে ছিল, এটা হতে পারে। আর ক্ষেত্র বিশেষে আমরা যদি মনে করি একটা ইলেক্ট্রোলাইট করে নিই, সিরাম ইলেক্ট্রোলাইট। সিরাম ইলেক্ট্রোলাইটটা যখন একটু অ্যাবনর্মালিটি থাকে, অনেক সময় আমরা বলে থাকি যে কিছু আমাদের কোন সিনড্রোম থাকে, অ্যাডেনাল গ্ল্যান্ডের থেকে একটু বেশি পরিমাণে হরমোন যদি রিলিজ হয়, সেক্ষেত্রে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়, কুশিংও কিছু ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তখন এই জিনিসগুলো হচ্ছে করে ফেলা দরকার। আর ক্ষেত্র বিশেষ এটা হচ্ছে আমাদের রুটিনলি আমরা করি। আর যদি মনে করি সাসপেক্ট করি যে ওই ডিজিজটা হতে পারে, তখন আমরা ওই কোরিলেটেড কজ খোঁজার জন্য পরীক্ষাগুলি দিতে থাকি। আদারওয়াইজ একটা প্রথম যখন রোগী স্ক্রিনিং আসবে, এর বাইরে খুব বেশি পরীক্ষা করার দরকার আসলে হয় না। তার মানে শুরুতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসলে নিশ্চিত হতে হয় যে তার রোগটা কারণটা কি বা অ্যাসোসিয়েশন সাথে তার আছে কিনা কি আছে। অনেক সময় কিন্তু রোগীরা আসলে বুঝে না, তারা মনে করে যে আমার তো হয়েছে প্রেশার, হচ্ছে আমাকে দেখা হচ্ছে প্রস্রাবের পরীক্ষা কেন দেওয়া হচ্ছে। জি, সুতরাং এই বিষয়গুলো আমাদের রোগীদের আসলে জানা দরকার যে কেন তার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে। জি, এবারে আসে না চিকিৎসা নিয়ে কথা বলি একটু, যে ব্লাড প্রেশার হলে, উচ্চ রক্তচাপ হলে আসলে কি চিকিৎসা করতে হয়? প্রথমে আমরা বলে থাকি যে কতগুলো জিনিস হচ্ছে আপনার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ডায়েটারি চেঞ্জ।
লাইফস্টাইল মডিফিকেশন কী জিনিস? আপনার ধরেন আপনার পার্সোনাল লাইফে আপনি প্রচুর পরিমাণে আপনি সল্ট কন্টেনিং ফুড খান, সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন আপনি সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন, আপনি হাঁটাচলা করেন না, কিছু করেন না। কারণ বলা হয়েই থাকে যদি আপনি যদি 5 কেজি যদি ওজন কমান, আপনার ব্লাড প্রেশার 5-এর মতো প্রায় কমে যাবে। তার মানে আপনি যদি ওভারওয়েট থাকেন বা ওবেস থাকেন, আপনি রেগুলার এক্সারসাইজ করেন, আপনার ওয়েটটাকে কমে নিয়ে আসেন, ব্লাড প্রেশার কিছুটা কমে যাবে। নাম্বার 1। আপনি যদি হেলদি লাইফের কথা বললাম, সেক্ষেত্রে দুটো আমাদের ভালো একটা মানে সারা বিশ্বে একটা আছে, একটা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট, একটা হচ্ছে ড্যাশ ডায়েট। আমরা সাধারণত বাংলাদেশে ড্যাশ ডায়েটটাকে এনকারেজ করি, মেজরিটি দেশেই ড্যাশ ডায়েটটাকে বলা হয়। ড্যাশ ডায়েট মিনস কি? ডায়েটারি অ্যাপ্রোচ ফর সিস্টেমিক হাইপারটেনশন। এই রোগীগুলো আমরা বলি লবণ খুব কম খাবে, তার মানে 1 চামচের বেশি সারাদিন সে লবণ খাবে না। কারণ এইসের রিকমেন্ডেশন একটু কম, আর এসেন্সিয়াল মানে যেটা বলে থাকি ইউরোপিয়ান সোসাইটি তাদেরটা একটু বেশি। তো বেশি কম যাই হোক না কেন, দুটোতে আমরা ধরে নিই 1 চামচ লবণের মধ্যে সাধারণত আমরা ধরে নিই 2.3 গ্রামের পর্যন্ত আপনার সল্ট থাকে, মানে যেটা সোডিয়াম থাকে। তো সেটা যদি হয়, এর বেশি আমি সোডিয়াম নেব না। মানে আমি ভাত থেকে মানে ওই যে ডাল রান্না করি, যাই রান্না করি, তরকারি করি না কেন, আমি সারাদিনে 1 চামচের বেশি লবণ আমি খেতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক আচার খাচ্ছি, শুটকি মাছ খাচ্ছি, মানে এগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। অথবা আমরা যে চিপস খাচ্ছি, যেমন সল্টেড প্রিজার্ভ ফুড খাচ্ছি, প্রতিটাতে লবণ থাকে প্রচুর পরিমাণে। এই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা করার বিষয় আছে, আমি কতটুকু আমি খাবো। মানে আমি সারাদিনে 1 চামচ বা 2.3 গ্রামের বেশি আমি লবণ ইনটেক আমার হবে না। আমরা যেটা করব, সারা বিশ্বে একটা খুব জনপ্রিয় একটা আইটেম চলে আসছে, পটাশিয়াম কন্টেনিং সল্ট। এই পটাশিয়াম কন্টেনিং সল্ট ক্যান বি অল্টারনেটিভ। সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, পটাশিয়াম কিন্তু যেমন কমে যাওয়া খারাপ, বেড়ে যাওয়া খারাপ, দুটোই কিন্তু খারাপ, আবার কিন্তু সমান থাকা ভালো। তো পটাশিয়াম সেক্ষেত্রে যদি আগে থেকে একটু কিডনি রোগ থেকে থাকে আপনার, আপনি জানেন না আপনি পটাশিয়াম খাচ্ছেন, কিডনি কিন্তু আরও খারাপ হয়ে যাবে কিন্তু পটাশিয়াম বেড়ে গিয়ে। সেক্ষেত্রে পটাশিয়াম কন্টেনিং সল্ট একটা অপশন হতে পারে, সেটা আমাদের বাজারে কিন্তু অ্যাভেলেবেল করা যেতে পারে, যাদের হাইপারটেনশন রোগী তাদের জন্য, যারা লবণ না খেয়ে পারেন না, বিশেষ করে গ্রামের অনেক আছে লবণ ছাড়া খেতেই পারেন না, তাদের জন্য একটা ভেরি গুড অপশন হতে পারে। আমরা যদি বলে থাকি প্রচুর পরিমাণে ফল খেতে হবে, যেটা হচ্ছে পটাশিয়াম কন্টেনিং ফ্রুট যেটা আছে। ফলের মধ্যে যেটা এখন হচ্ছে, ফল তো এক্সপেন্সিভ, আমরা যদি আমলকি খাই, আমরা যদি পেঁপে খাই, পেয়ারা খাই, এগুলো তো এত বেশি এক্সপেন্সিভ না। তার মানে যে ফলগুলো আমার এক্সপেন্সিভ না, সেগুলো কিন্তু আমরা খেতেই পারি। সাথে কলাতে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম পাওয়া যায়। তো এই জিনিসগুলো প্রেশারটাকে কমাতে সাহায্য করে। তার মানে এই লাইফস্টাইলটাকে যদি আমরা করি, সাথে যদি গ্রিন লিফি ভেজিটেবলটা খাই আমরা, সাথে বলা হয়ে থাকে যে আপনার স্যাচুরেটেড ফ্যাট যেগুলো, স্যাচুরেটেড ফ্যাট কোনটা? স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে আপনার যে মিটের মধ্যে থাকে, রেড মিটের মধ্যে থাকে, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই জিনিসগুলো যদি আমরা ট্যাবলেট করি, আমরা যদি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাই, গরু খাসির মাংস যাই, আমরা যদি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা খাই, সেক্ষেত্রে হচ্ছে এটা ভালো। যেমন বাদামের মধ্যে থাকে, আমরা যদি আমাদের সূর্যমুখী তেলের মধ্যে যদি থাকে, আমরা যদি এগুলো যদি নিই, তাহলে এগুলো কিন্তু ভালো, হেলথের জন্য ভালো। সয়াবিন মানে তেল থাকে মধ্যে অনেক সময় আমাদের ফর্টিফিকেশন করা, এই জন্য ঝামেলা। আমরা যদি মনে করে থাকি অলিভ অয়েল, এটা ভেরি গুড অয়েল। মাস্টার্ড সরিষার তেল অনেক ভালো, কিন্তু সরিষার তেলের ব্যাপারটার সাথে একটা প্ল্যাটলেট কাউন্ট কমে যাওয়ার সম্পর্ক আছে, সেজন্য আমি এটাকে কথা বলি না। কারণ অনেকেই সরিষার তেল খাওয়া অবস্থায় প্ল্যাটলেট কাউন্ট অনেক ভয়াবহ রকমের কমে যায়। তো এইটা একটা কম্পিটিশন ডেভেলপ করতে পারি। যে এইগুলো যদি আমরা করি, তাহলে আমরা মনে করি যে এটা একটা ব্লাড প্রেশার কমাতে আমাকে একটা সাহায্য করবে। এখন এক্সারসাইজ কতটুকু আমি করব, এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট ইস্যু। গাইডলাইন টু গাইডলাইন ভেরি করে। আমেরিকান হাইপারটেনশন তারা বলছে যে সপ্তাহে অ্যাটলিস্ট আপনি 150 মিনিট আপনাকে হাঁটতেই হবে। যদি আর সাথে ব্রিক্স এক্সারসাইজ করেন, মানে আপনি জিম করেন বা বডি লিফটিং করেন, তাহলে 75, সাথে আপনাকে 2 দিন একটি অ্যারোবিকটা করতেই হবে। আর সেক্ষেত্রে যদি এই ইএসসি যেটা তাদেরটা একটু ভেরি করে, 150 বলে, তারা 150 থেকে 300 মিনিট পর্যন্ত তারা বলে। তার মানে এক্সারসাইজটা আমাদেরকে রেগুলার করতেই হবে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। এই আধা ঘন্টা করে ধরেন সপ্তাহে 5 দিন করতেই হবে, এটা করতেই হবে। কেউ এখন বলে যে আপনার সময় নাই, আপনি 10 মিনিট ভেঙে ভেঙে করেন, সেক্ষেত্রেও কিন্তু একটা রিকমেন্ডেশন চলে আসছে। তার মানে রিকমেন্ডেশন একটা হেলথ সায়েন্স সম্পূর্ণ হচ্ছে একটা ডাইনামিক, প্রতিনিয়ত একটা চেঞ্জ হচ্ছে। আজকে যেটা বলছে, কারণ আপনার নতুন এভিডেন্স জেনারেট হচ্ছে, নতুন চেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে প্রেশার ওষুধ কোনটা দিব। প্রেশার ওষুধের জন্য বলা হয়ে থাকে, আমরা দেখার সময় দেখি তার কি কোনো শুধুই হাইপারটেনশন, নাকি তার কোমরবিডিটি কন্ডিশন আছে, নাকি শুধু কোনো কমপ্লিকেশন আছে। যদি কমপ্লিকেশন না থেকে থাকে, সমস্ত গাইডলাইনেরই ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে 3টা বলা হয় সাধারণত, একটা এসি ইনহিবিটর আর এআরবি, ডায়াবেটিক্স, আর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ডায়াবেটিক্সের মধ্যে হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড লাইক ডায়াবেটিক্স, যেটা হচ্ছে আমেরিকান হাইপারটেনশন তারা বলে ক্লোরথ্যালিডন যেটাকে বলা হয়, আর ইএসসি ইউরোপিয়ান তারা বলে থাকে ইন্ডেপামাইট, তারা ওটাকে বেশি প্রেফার করে থাকে। আর আমরা বাংলাদেশের যে ওষুধগুলোর সাথে কমনলি আমরা প্রেসক্রাইব করে থাকি, যেমন সবগুলোর সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড থাকে, এইটা আসলে আমাদের বলি যে আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশন বলি, বা আমরা যদি বলে থাকি ইউরোপিয়ান বলে থাকি, তারা কেউ এটাকে আসলে খুব বেশি অ্যাডভোকেসি করে না। এই জন্য করে না, এটার হাফ লাইফ হচ্ছে খুব কম। তার মানে এই গ্যাসটা আমাদের যে কোনো ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য আমরা একটা কথা বলে থাকি ডাক্তাররা, ট্রাফ টু পিক রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ট্রাপ টু পিক রেশিও মানে কি জিনিস, আমরা মেজরিটি যে ব্লাড প্রেশার ওষুধগুলো আমরা খাই সেটা 24 ঘন্টা কাভারেজ দেয় না। আচ্ছা, 24 ঘন্টা কাভারেজ দেয় না। তো 24 ঘন্টা কাভারেজ যে ড্রাগগুলো দেয় সেই ড্রাগগুলোকেই বেশি খেতে তারা প্রভোগ করে থাকে। বারবার খাওয়া না লাগে, অ্যামলোডিপিন ইজ ভেরি গুড ড্রাগ, অ্যামলোডিপিনের ট্রাপ টু পিক রেশিও ভেরি হাই। আমরা যদি এসি মিটার মধ্যে ধরি তাহলে পেরিন্ড্রোপিলের ভেরি হাই। আমরা যদি ধরে থাকি এআরবির মধ্যে সেক্ষেত্রে যে আপনার টেলমিসার্টানের ভেরি হাই, এগুলো হচ্ছে কিন্তু বেশি। অলমেসার্টানও মোটামুটি খারাপ নয়। আমরা যদি ডায়াবেটিস ধরি ইনপেমাইটের অনেক হাই। তার মানে এই ড্রাগগুলোকে তারা কিন্তু বলে থাকে যা আমাদের ট্রাপ টু পিক রেশিও মানে 24 ঘন্টা কাভারেজ দেবে এরকম ড্রাগগুলো খাওয়ার জন্য বলা হয়ে থাকে। তাহলে আমরা সাধারণত এই ড্রাগগুলো থেকে একটা পিক আপ করে চয়েস করে নিতে হবে। যদি ব্লাড প্রেশার আপনার একটু বেশি থাকে সেক্ষেত্রে বলা হয়ে থাকে, এখন সমস্তভাবে বলা হচ্ছে কম্বাইন পিলস, মানে সিঙ্গেল পিল, একটা পিলের মধ্যে 2-3টে ওষুধ থাকবে। বাংলাদেশ সরকার থেকে কিন্তু আমরা কিন্তু 2টো ড্রাগের পারমিশন দেওয়া হচ্ছে। আমরা চাবো যে সামনে 3টা, সামনে 4টা ড্রাগের পারমিশনে চলে আসবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু ডিজিএফএ এই জিনিসটাকে একটু খেয়াল করা উচিত। কারণ যখন আপনার একটা ওষুধের মধ্যে 3টা-4টা ওষুধ আমি থাকছে, আমার পেশেন্টের কমপ্লায়েন্স কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাকে বারবার ওষুধ খেতে হচ্ছে না, অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে না। সংখ্যা কাউন্ট করে আমি কটা ওষুধ খাচ্ছি, সে ভিতরে কটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ এখন ট্রিটমেন্ট যে আমি করব, কাকে করব, কিভাবে করব, কতদিন করব, কত টার্গেট করব, এটা কিন্তু একটা সময় বলা হতো এবিসিবিডি, যেটা বলা হতো মানে আমার কতটুকু আমার কার্ডিওভাস্কুলার রিস্ক আছে সেইটা দিয়ে যেটাকে করা হতো। এখন যেটা চলে আসছে যেটা প্রিভেন্ট ক্যালকুলেটর আমরা বলি। তো প্রিভেন্ট ক্যালকুলেটরের ক্ষেত্রে মেইন টার্গেট কিন্তু হচ্ছে ক্রিয়েটিনিন কেমন বা ইজিএফআর কেমন, ওই আপনার ডায়াবেটিস আছে কিনা, ইউরিনের সাথে আপনার প্রোটিন যাচ্ছে কিনা। তাহলে এই যে ড্রাগগুলো করতে গেলে এবং এদেরকে একটা মেজরিটি সাধারণত বলা হয়ে থাকে লিপিড লরিং ড্রাগটা নিতেও কিন্তু বলা হয় সাথে। তা আমি যদি একটা প্রেশার ওষুধের সাথে যদি লিপিড লরিং ড্রাগটাকে অ্যাড করে দিতে পারি তার কিন্তু কমপ্লায়েন্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং কিন্তু ড্রাগের কষ্ট কিন্তু কিছুটা কমে যায়। সেটা কিন্তু আসলে কিন্তু ডেফিনেটলি ভালো। তো সেক্ষেত্রে এইটা ফলো করে আমরা সাধারণত ট্রিটমেন্ট করে থাকি। যদি তার কোনো, আবার বলছি, কমপ্লিং ইন্ডিকেশন, কমপ্লিং কন্ট্রাইন্ডিকেশন, আর এই 3টা ড্রাগের মধ্যে থেকে সাধারণত চয়েস করা হয় ইয়ং অ্যাডাল্টকে। ইয়ং অ্যাডাল্ট বলতে আমরা 60 নিচে যারা তাদেরকে মনে করে থাকি। 60-র পর বা 65-এর পর যখন হয়ে যায় তখন কিন্তু এই সিমিটার বা এআরবিকে বলা হয় না, তখন বলা হয় ডায়াবেটিক্স। অয়েন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে বলা হয় যেটা লং অ্যাক্টিং যেটা মানে আমার ডাইহাইড্রোপ্যারাডিন, যেটা হচ্ছে আমার যেটা হচ্ছে অ্যামলোডিপিনের কথা বলে থাকি, এটা হচ্ছে তখন ড্রাগ অফ চয়েস হচ্ছে, তখন আপনার সাধারণত চয়েস করা হয় ডায়াবেটিক্স অ্যান্ড এই দুটো ড্রাগকে পছন্দ করা হয়। সাথে যদি আপনার হার্টের রোগ থাকে, হার্ট ফেলিওর থাকে, তখন বিটা ব্লকারকে অ্যাড করা যেতে পারে। যদি মনে করেন হার্ট ফেলিওর থাকে তখন আপনার সেক্ষেত্রে আর্নিকে যোগ করা যেতে পারে। যদি মনে করেন হার্ট ফেলিওর থাকে তখন এমআরএ, যেটা এখন চলে আসছে যেটা, সেগুলো এমআরএগুলো যোগ করা যেতে পারে। সেগুলো হচ্ছে পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজ, সেটা ভেরি করবে সেটা আপনার। তার মানে এক এক রোগীর জন্য আসলে উচ্চ রক্তচাপের চিকিৎসা এক এক রকম, সম্পূর্ণ এক আলাদা। জি। এবার একটু যদি বলেন যে উচ্চ রক্তচাপ থেকে কি কি কমপ্লিকেশন বা মানে ঝুঁকি তৈরি হতে পারে? আমি তো অলরেডি বলে ফেলেছি, কারণ টার্গেট অর্গান কি এটা যেমন সব উপর থেকে যদি আমি চলে আসি, বলা হয়ে থাকে প্রেশার যদি আপনি কন্ট্রোল করেন, যদি আপনি প্রেশার করেন, সারা বিশ্বে এখন মর্টালিটি স্ট্রোকের জন্যই প্রায় কিন্তু প্রতি বছর কিন্তু পুরো 1 কোটির মতো লোক কিন্তু মারা যাচ্ছে এই যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের জন্য সারা বিশ্বে। তো সেক্ষেত্রে যদি বলা হয়ে থাকে যদি আপনি ব্লাড প্রেশারকে যদি কন্ট্রোল করে নিয়ে আসতে পারেন, যেটা টার্গেটকে বলা হয় 130/80-র নিচে, আবার এসে আমেরিকান হাইপারটেনশন তারা বলে 120/80-র নিচে। তো 130/80 যাই ধরি বা 120/80 যাই বলি না কেন, যদি আমি নিয়ে আসতে পারি, বলা হয়ে থাকে কার্ডিওভাস্কুলার রিলেটেড ডেথ হচ্ছে 20% কমে যাচ্ছে। 20%, তার মধ্যে হচ্ছে স্ট্রোক কমে যাচ্ছে কিন্তু 27%। তাহলে কি কি করে ব্রেনের ক্ষেত্রে? ব্রেনের ক্ষেত্রে এটা স্ট্রোক হতে পারে, যেটা রক্ত জমাট বেঁধে হতে পারে, রক্তক্ষরণ হয়েও হতে পারে, রক্ত ছিঁড়ে গিয়ে দুটো হতে পারে। আবার সাবআরকাইন হেমোরেজ আরেকটা টার্ম আছে, সেটা আমার হতে পারে। আমি চলে আসছি যদি হার্টে এটা করোনারি হার্ট ডিজিজে হার্ট অ্যাটাক করতে পারে, যেটা এমআই মার্কাল ইনফেকশন আমরা বলি, সেটা ঝুঁকি কিন্তু 70% কমিয়ে ফেলে। যদি বলি হার্ট ফেলিওর ধরি আমি, তাহলে কিন্তু প্রায় কিন্তু আপনার এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা প্রায় 28% মতো হার্ট ফেলিওর সম্ভাবনা কিন্তু কমিয়ে দেয়। তার মানে আমার এটা কিন্তু হার্টের জন্য কিন্তু ব্লাড প্রেশারটাকে আমার ওষুধটাকে খেতে হবে আমাকে। আমি যদি কিডনির যদি দেখি, কিডনি দিয়ে প্রোটিনুরিয়া হচ্ছে একটা সময় গিয়ে, একটা সময় কিডনি ফেলিওর হচ্ছে, তার মানে এই জিনিসটা কিন্তু প্রোটেকশন করে। এখন কিডনি রোগীর ক্ষেত্রে আমরা যদিও কমনভাবে বললাম, কেডিগো আর একটা গাইডলাইন আছে যেটা কিডনি ডিজিজের জন্য ডেডিকেটেড। তারা বারবার বলছে যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা 120-এর নিচে থাকে। যেহেতু আমি সুযোগ পেয়েছি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, পেশেন্টদের 120-এর নিচে অনেকে টলারেট করতে পারে না। যদি টলারেট করতে পারে তাহলে 120-এর নিচে রাখাটা হচ্ছে ম্যান্ডেটরি কেডিগো গাইডলাইন অনুযায়ী। আমার চোখে দেখা যায় যে অনেক অল্প বয়সে চোখের মধ্যে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হয়ে চোখের রক্তনালী ছিঁড়ে যাচ্ছে, অথবা কিছু এক্সুডেট জমা হয় চোখে মানুষ পার্মানেন্ট ব্লাইন্ড হয়ে যায়। তার মানে এই জিনিসগুলো ডেভেলপ করতে পারে। শুধু তাই নয়, সারা বিশ্বে একটা অংশ কিন্তু আমাদের যে একটা বাংলাদেশই ছিল এক সময় 60-70 বছর বাঁচত মানুষ, এখন কিন্তু মানুষের কিন্তু 74-এর কাছাকাছি চলে গিয়েছে এবং একটা বিশাল অংশ কিন্তু ডিমেনশিয়াতে ডেভেলপ করে যাচ্ছে।
এই ডিমেনশিয়ার একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ কিন্তু হচ্ছে মাল্টি ইনফ্যাক্ট ডিমেনশিয়া। বারবার ছোট 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 স্ট্রোক হতে থাকে, হতে হতে রোগী বুঝতেও পারে না, সে বুঝতেও পারেন না। একটা পর্যায়ে গিয়ে যখন আসেন 65-70 বছর, দেখেন সে কিছু মনে করতে পারছেন না, রিসেন্ট মেমোরি কিছু মনে করতে পারেন না, সে 20 বছর 30 বছর আগের কথা সব গড়গড় করে বলে যাচ্ছে, তো নিজের ছেলেকে চিনতে পারে না। এটারও কারণ কিন্তু একটা এই উচ্চ রক্তচাপ। তাহলে এই উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে পারলে আমরা বলে থাকি যে এই কোমরবিডিটি, মর্টালিটি, শুধু তাই নয়, ডিজিজ অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, আপনি যেহেতু ক্যান্সারে আছেন এটা আরও ভালো বলতে পারবেন, আপনাদের জন্য আরও বেশি প্রযোজ্য। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমরা কিন্তু একটা সুস্থ জাতি, সুস্থ সমাজকে আমরা কিন্তু দেশকে কিন্তু উপহার করতে পারবো। কারণ আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে কিন্তু জেনারেশনটা কিন্তু এখন কিন্তু এই এইজের পপুলেশন কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ এইজের পপুলেশন একটা সময় ছিল যখন দাদি নানি দাদা দাদা হয়ে বাজার করতে হবে, নাতিকে নিয়ে যেত, এইরকমই যদি সংখ্যাটা বাড়তে থাকে তাহলে কিন্তু দেশের ইকোনমির উপরে কিন্তু বিশাল একটা বার্ডেন হয়ে যাবে। তার মানে আমাকে এই বয়স যাদের বাড়ছে তাদেরকে কর্মক্ষম রাখতে হবে, তাদেরকে কোনো না কোনো কাজে ইনভলভ করতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে আমাকে, নাহলে কিন্তু দেশের জন্য ইকোনমির প্রতি একটা বিশাল একটা বার্ডেন। তারা যদি সবাই অসুস্থ হতে শুরু করে সেটা কিন্তু অর্থনীতির বিশাল একটা বার্ডেন হয়ে যাবে। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে এখন একটা কনসেপ্ট ডেভেলপ করেছে যে অনেকগুলো রোগকে একসাথে করে, মানে ক্রনিক ডিজিজ যেগুলো আছে, বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ, এগুলোকে একসাথে করে বিবেচনা করা হচ্ছে। তো আমি জানতে চাই যে ডায়াবেটিসের সঙ্গে বিশেষত উচ্চ রক্তচাপের সম্পর্কটা কেমন? হ্যাঁ, ডায়াবেটিস যখন আপনার থাকছে তখন উচ্চ রক্তচাপের মানে পরিমাণটা, চান্সটা একটু কিন্তু বেড়ে যাচ্ছে, মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। শুধু তাই না, দুইটা একটা অগমেন্টেড কমপ্লিকেশন ডেভেলপ করছে। যখন আপনার ডায়াবেটিস হয় তখনও কিছু আমরা গ্লুকোজ লেভেলটা বাড়ার জন্য কিছু ব্লাড ভেসেলে কিছু চেঞ্জ হয়। তার মানে আমার যখন ব্লাড প্রেশার বাড়ছে তখনও কিন্তু ব্লাড প্রেশারে কিছু চেঞ্জ হয়। ব্লাড প্রেশার বাড়ার জন্য কিডনিতে কিছু চেঞ্জ হয়। ডায়াবেটিস যখন হতে থাকে, যখন আনকন্ট্রোল থাকে যখন ডায়াবেটিসটা, তখন এই যে রেনাল কিডনি যে আর্টারি থাকে তাতে কিছু ব্লাড সাপ্লাইয়ের কিছু একটু প্রবলেম হয়ে যায়। আমরা যেটাকে বলে থাকি ডাক্তারের ভাষায় হাইপার ফিল্ট্রেশন হয়, মানে ওখানে একটা কন্ট্রোল থাকে, অটো রেগুলেশন, এটা নষ্ট হয়ে যেতে থাকে। তার মানে কিডনি দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন লিকেজ হওয়া শুরু করে, প্রথম দিকে অ্যালবুমিন, তারপরে প্রোটিন। তো এই অ্যালবুমিনগুলো যখন জমা হয়ে হয়ে একটা সময় গিয়ে কিডনিকে নষ্ট করে ফেলে। যখন কিডনিকে নষ্ট করে ফেলে তখন কিন্তু কিডনিতে নষ্ট হয়েই গেল আমার, সাথে ব্লাড প্রেশার ডেভেলপ করলো। ওই ব্লাড প্রেশারটা কিন্তু কিডনিকে আরো বেশি নষ্ট করে থাকবে। মানে আসলে তার মূল রোগ ছিল হয়তো ডায়াবেটিস, কিন্তু ওখান থেকে অন্য সব কিছু ডায়াবেটিস প্রেশার ডেভেলপ করে যেতে পারে। তার মানে এই যে জিনিসটা, সেই জন্য এই দুটাকে কিন্তু কম্বাইন ভাবে বলা হয়। এখন আমি বারবারই বলছিলাম যে প্রোটিন যখন হচ্ছে, প্রোটিন প্রিভেন্ট করার জন্য বেস্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে, একটা সময় বলা হতো এসি ইনহিবিটর, এখন এসি ইনহিবিটর এআরবি দুটোকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। তো এসি ইনহিবিটর এআরবি দুটো ড্রাগই আমি কিন্তু দিতে পারি, দিলে আমার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে, আমার ডায়াবেটিসের কিডনিতে ইফেক্টটা ভালো থাকছে, আমার সবগুলো আমার হয়ে যাচ্ছে। আপনারা বললাম যে মেটাবলিক কেন বলা হয়, কারণ ডায়াবেটিসকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে কিছু ড্রাগের প্রশ্ন আসবে, কোন ড্রাগটা আমি দিব। এই জন্যই বলা হয় যখন হার্ট ডিজিজ যখন থাকে, কিছু কিছু এখন বলেন নোবেল ড্রাগ, যেমন এম্পার নামে একটা আমাদের বলে SGLT একটা ড্রাগ, নতুন ড্রাগ চলে এসেছে, বেশ কিছুদিন হয়েছে। এই ড্রাগটাকে বলা একটা নোবেল ড্রাগ। নোবেল ড্রাগ এই জন্য, এই ড্রাগটা তৈরি করা হচ্ছিল, আবিষ্কার করা হয়েছিল শুধুমাত্র ডায়াবেটিস রোগীর জন্য। পরে দেখা গেল যে সোডিয়াম গ্লুকোজ, মানে সোডিয়াম ট্রান্সপোর্টটা কমার জন্য ব্লাড প্রেশারও কমে যাচ্ছে। যেহেতু সোডিয়ামটাকে কমে যাচ্ছে, হার্টের সাথে জড়িত, হার্ট ফেলিওরও কমে যাচ্ছে। শুধু তাই নেই, এই ড্রাগটার জন্য ওয়েট লসও হচ্ছে। তার মানে এই ড্রাগটা যেহেতু ওয়েট লস হচ্ছে, তার মানে আমার ওয়েট লস কমে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করছে, প্রেশার সাহায্য করছে, হার্টের পানির পরিমাণ কমিয়ে গিয়ে হার্ট ফেলিওরকে হেল্প করছে, পানির পরিমাণ কমিয়ে গিয়ে সোডিয়ামের পরিমাণ কমে গিয়ে ব্লাড প্রেশারকে কমাচ্ছে, ওদিকে ডায়াবেটিসকেও কন্ট্রোল করছে। আর একটা নোবেল ড্রাগ হচ্ছে এখন চলে এসেছে, যেটা বলি GLP-1, একটা হচ্ছে GIP-1 অথবা ডুয়াল যেটা বলে থাকি। বিশেষ করে যারা ওবেসিটি যাদের থাকে, যাদের মেটাবলিক ডিজিজ যাদের থাকে, সাথে যদি ডায়াবেটিস থাকে, সাথে যদি আপনার এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, তখন তাদের ক্ষেত্রে ইটস ভেরি গুড ড্রাগ। এবং এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস হচ্ছে। আমাদের সিমাগ্লুটাইড নামে পাওয়া যায়, আমাদের টিরজেপাটাইড নামে পাওয়া যায়, আমরা কিন্তু এটা খুব কমনলি প্র্যাকটিস করছি। কারণ বাংলাদেশেও কিন্তু ওবেসের পরিমাণটা কিন্তু এখন অনেক বেড়ে যাচ্ছে, এবং এই সাথে কোরিলেটেড কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই জন্য ড্রাগ চয়েসের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোমরবিডিটি কন্ডিশনগুলোকে নিয়ে আসা একটা অবশ্য। জি, ডক্টর আবুল কালাম আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে জানলাম এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি, চিকিৎসা, এগুলো সম্পর্কে জানলাম। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপকে এককভাবে না দেখে আসলে অন্যান্য রোগের সাথে মিলিয়ে, বিশেষ করে ক্রনিক যে ডিজিজগুলো আছে সেকে একীভূত করে চিন্তা করা দরকার। আমার মনে হয় যে রুগীরা যদি এভাবে চিন্তা করেন এবং তাদের, আপনি যেটা বলছেন যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবন আচরণের যে পরিবর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটাকে যদি খুব গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে মনে হয় যে আমাদের যারা রোগী আছেন বা যারা রোগী এখনো হননি কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছেন, তারা হয়তো ভালো থাকতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাকি আমাদের চ্যানেল 24 দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।